আমরা ইউক্যারিওটা বা প্রকৃত কোষের মধ্যে ফাঞ্জাই রাজ্য নিয়ে আজকে আলোচনা করছি, কিংডম 3 ফাঞ্জাই। সুতরাং মনোযোগ দিয়ে পড়াটা লক্ষ্য করার জন্য অনুরোধ জানাই আমি সবাইকে। আমি যেভাবে লিখে দিচ্ছি, তোমাদের কাছে যাদের বই আছে তোমরা জানো বইয়ে হচ্ছে গদ্বাধা গদ্য লেখা আছে, সেগুলোকে আমি সুন্দরভাবে বইয়ের কথাগুলোই আমি লিখছি, বইয়ের বাইরে কোনো ইনফরমেশন দিচ্ছি না। বইয়ের কথাগুলোকে আমি সুন্দরভাবে সাব পয়েন্ট পয়েন্ট করে চিত্রায়িত করছি। যদি এভাবে পরীক্ষায় বৈশিষ্ট্যগুলো লিখতে পারো অবশ্যই ভালো মার্কস পাবা ইনশাআল্লাহ। এখানে আমি বলতে চাই তোমাদেরকে যে তোমরা এই ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য পরীক্ষায় 3 নম্বরে বা 4 নম্বরে আসে। যারা বইয়ের মতো ওই রকম ভাবে লেখো তাদের দেখা যায় 2 অথবা হচ্ছে স্যার 1 দেয়, কিন্তু যারা এভাবে পয়েন্ট সাব পয়েন্ট করে লিখেছো অবশ্যই স্যারের মনে না চাইলেও স্যার বাধ্য হবে দেওয়ার জন্য, কারণ এতটা পরিশ্রম করার ফসল তোমাকে দিতেই হবে। আমি আবারও বলছি, বায়োলজিতেও 100তে 100 পাওয়া সম্ভব, সেটা তোমাদের সিনিয়র ব্যাচের অনেক ভাই বোনরা পাচ্ছে। তোমাদের সেই পথে যদি হাঁটতে চাও, এই জন্য আমি বলতে চাই যেভাবে আমি করে দিচ্ছি সেভাবে করো, রেগুলার বাড়ির কাজগুলো ফলো করো, রেগুলার থাকো, দেখবা ইনশাআল্লাহ তোমরাও সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবা। আমি বলতে চাই ফাঞ্জাই রাজ্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই ফাঞ্জাই রাজ্যের এই জীবগুলো উদাহরণ জেনে নেই। তোমরা সবাই খুব সুন্দরভাবে জানো ফাঞ্জাই রাজ্যের আরেকটা নাম কি হতে পারে। ফাঞ্জাই রাজ্যের আরেকটা নাম হতে পারে ছত্রাক রাজ্য। ফাঞ্জাই রাজ্যের আরেকটা নাম হতে পারে ছত্রাক রাজ্য। ফাঞ্জাই রাজ্যের আরেকটা নাম হতে পারে ছত্রাক রাজ্য। এবার বোঝাটা একটু সুবিধা হবে। তোমরা ছত্রাকের উদাহরণ জানো, মাশরুম একটা ছত্রাকের উদাহরণ হতে পারে। তোমরা অনেকেই মাশরুমের সাথে পরিচিত, এটা আমার বলার কিছু নেই। ওরা থাকে কই? অধিকাংশ কই থাকে? অধিকাংশই স্থলে থাকে, মানে মাটির উপরে থাকে। ফাঞ্জাই রাজ্যের এই ছত্রাকগুলোর মধ্যে ফাঞ্জাই রাজ্যের অধিকাংশ এই জীবগুলা স্থলে বসবাস করে, এবং অধিকাংশ স্থলে কথাটার মানে কি? জলে একদমই থাকে না? হ্যাঁ, জলে থাকতে পারে, তবে তাদের সংখ্যা খুবই 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 কম। তাহলে ফাঞ্জাই রাজ্যের এই ছত্রাকগুলোর মধ্যে অধিকাংশই তারা স্থলে বা মাটির উপরে থাকে। তাদের কোষের কি অবস্থা? তাদের কোষ হচ্ছে এককোষী, তারা সাধারণত এককোষী হয়ে থাকে। দেহের গঠন আমাদের বইতে লেখা আছে মাইসেলিয়াম। অ্যাকচুয়ালি বইতে বাংলায় মাইসেলিয়াম লেখা, কিন্তু শব্দটা ওয়ার্ডটা হচ্ছে ইংরেজি। সো ইংরেজি ওয়ার্ডকে বাংলায় লেখাটা এটা খুবই অপছন্দনীয় কিছু স্যারদের কাছে, আমার কাছেও অপছন্দনীয়। মাইসেলিয়ামকে বাংলায় লিখতে হবে না, এটা ইংরেজি শব্দ, ইংরেজিতে লিখতে হবে, তারপরে ব্র্যাকেট দিয়ে বাংলা লিখতে পারো। তাহলে মাইসেলিয়াম এটা ইংরেজি শব্দ, ইংরেজি লিখবো। তুমি যদি একটা বিষয় গুরুত্বপূর্ণ, ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি যদি বাংলায় ইম্পর্টেন্ট লিখো তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে না। তাই আমি তোমাকে বলতে চাই মাইসেলিয়াম একটা ইংরেজি শব্দ, এটাকে বাংলায় তুমি লিখতে পারো, কিন্তু ইংরেজিটা লিখে দিতে হবে। তাহলে আমি তোমাকে বলছি একটু স্যারের কাছে তোমার খাতাটাকে আকর্ষণীয় করে তুলে ধরো। তোমার খাতাটা হতে হবে সবার থেকে অন্যরকম, তোমাকে হতে হবে অতুলনীয়। তুমি যদি সবার মতো বাংলায় মাইসেলিয়াম লিখো তাহলে স্যার তোমার খাতায় এসে নতুন কি খুঁজে পাবে? কেন তোমাকে 1 নাম্বার বেশি দিবে? সবাইকে 4-এ 3 দিয়েছে, তোমাকে কেন 4-এ 4 দিবে? কারণ তোমার খাতায় এসে স্যার কিছু আকর্ষণ খুঁজে পাচ্ছে। সবাই বাংলায় লিখলেও তুমি ইংরেজিতে মাইসেলিয়াম লিখেছো, সবাই পয়েন্ট করে লিখলেও তুমি সাব পয়েন্ট দিয়ে এভাবে হচ্ছে কোটেশন দিয়ে লিখেছো। এভাবে তুমি যদি তোমার লেখাটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারো অবশ্যই ভালো মার্কস পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এবার আমি বলতে চাই তোমাদেরকে, ছত্রাকের গঠনে দেখতে পাই ছত্রাক মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়াম মানে সরু সুতা দিয়ে গঠিত। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্রাকের নিচের দিকে সরু সুতার মতো অংশ রয়েছে, মাইসেলিয়াম। আমরা পেনিসিলিয়াম হচ্ছে আরেকটা ছত্রাক, এটার মধ্যেও দেখতে পাচ্ছি মাইসেলিয়াম রয়েছে। তাহলে মাইসেলিয়াম তো আছে, আমরা দেখতে পাচ্ছি মাইসেলিয়াম আছে, সরু সুতা। আসলে আমি তোমাদেরকে বায়োলজি পড়ানোর এই চ্যাপ্টার শুরু করার প্রথম দিন বলেছিলাম আমাদের বায়োলজি বইতে অধিকাংশ শব্দ গ্রিকরা দিয়েছে, তাই আমি তোমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন গ্রিক শব্দের অর্থ শিখাবো। যেমন এখন শিখাতে চাই মাইসেলিয়াম মানে কি। মাইসেলিয়াম কামস ফ্রম গ্রিক ওয়ার্ড মাইসেলি, গ্রিক শব্দ মাইসেলি থেকে এই মাইসেলিয়াম শব্দটা এসেছে, এবং মাইসেলি মানে সরু সুতা বা দড়ির মতো গঠন। তোমাদের
বাসায় যে দড়িগুলো আছে, দড়িগুলো যদি পেঁচিয়ে যায় সেই রকম দড়ি বা হচ্ছে সরু সুতার মতো এই গঠন এই ফাঞ্জাই রাজ্যের জীবদের দেখা যায়। তোমরা একটু মনে করে দেখো তো, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পৃথিবীতে জীবজগৎকে কয় ভাগে ভাগ করেছিল? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এখানে, আচ্ছা মোহাম্মদ মিজান বলতেছে ইনবক্সে মেসেঞ্জারে এইচডব্লিউ দেওয়া যাবে কিনা। তুমি যদি নিতান্তই পোস্ট করতে না পারো তখন মেসেঞ্জারে এইচডব্লিউ দিও, তবে মেসেঞ্জারে দিলেও আমি দেখে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পৃথিবীতে দুই ধরনের জীব খুঁজে বের করেছিল, শুধু উদ্ভিদ আর প্রাণী। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছে দুই ধরনের জীব, উদ্ভিদ আর প্রাণী, আর কেউ নাই। পরে বিজ্ঞানী হুইটেকার আসলো, মার্গুলিস আসলো, তারা বললো ক্যারোলাস লিনিয়াস ভুল, এই পৃথিবীতে আছে 5 ধরনের জীব, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এখন আমি তোমাকে বলতে চাই, উদ্ভিদের প্রাণী সম্পর্কে জানলেই তো হলো, আবার এইসব ছত্রাক নিয়ে আলোচনা করার কি দরকার? বিজ্ঞানীরা আগে প্রচন্ড বিরক্ত হতো যখন এগুলো আমরা স্টুডেন্টরা আগে অনেক বিরক্ত হতো যখন এগুলো আমরা পড়াতাম, যখন এগুলোর বহুল ব্যবহার এই পৃথিবীতে আসে নাই তখন এগুলো পড়ালে বিরক্ত হতো যে উদ্ভিদ খাদ্য তৈরি করে সেটা না হলে পড়লাম, প্রাণীরা আমাদের জন্য দরকার, প্রাণী আমরা প্রাণী আমাদের আলোচনা করা দরকার আছে, এই ছত্রাক নিয়ে আলোচনা করে কি দরকার? হ্যাঁ, আমরাও যখন পড়াশোনা করতাম তখন আমরা জানতাম না যে মাশরুম এত বহুল পরিমাণে খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। তোমরা অনেকেই বাসায় মাশরুম রান্না করে খাচ্ছ। মাশরুম কি কাজে উপকার করে? তোমরা যারা মাশরুম খাও তাদেরকে আমি বলে দেই মাশরুম কি উপকার করে। হার্ট অ্যাটাক থেকে বাঁচায় মাশরুম। হার্ট অ্যাটাকের হচ্ছে যে প্রেসার বাড়ে, এই প্রেসারটাকে কন্ট্রোল করার জন্য ভূমিকা রাখে। মাশরুমের মধ্যে আল্লাহ এমন কিছু বস্তু রেখেছে যার কারণে এটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে। মাশরুম শরীরের অতিরিক্ত চর্বি কমাতে পারে। তাহলে এই ছত্রাক যদি আবিষ্কার না হতো তাহলে এই মাশরুমের গুরুত্ব আমরা জানতাম না। তুমি কোশ্চেন করছো পেনিসিলিয়াম কি দরকার স্যার? পেনিসিলিয়াম জেনে কি করব? এই ছত্রাক জেনে লাভ কি? পেনিসিলিয়াম থেকে এই পৃথিবীতে যত অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছ অ্যান্টিবায়োটিক খাচ্ছ, পেট খারাপ করছে ডক্টর অ্যান্টিবায়োটিক দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, প্রত্যেকটা কাজে তোমাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তোমার এই যে অ্যান্টিবায়োটিকের কি গুরুত্ব, পেনিসিলিয়াম থেকে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়। তাহলে আমি তোমাকে বলতে চাই যে প্রত্যেকটা রাজ্য শিক্ষার গুরুত্ব আছে। তুমি মনে করবা না যে এগুলোর বৈশিষ্ট্য শিখে আমার লাভ কি। হ্যাঁ, তোমাকে এগুলোর বৈশিষ্ট্য শিখাচ্ছে, এগুলোর গুরুত্ব শিখাবে, ভবিষ্যতে তুমি বড় সায়েন্টিস্ট হবা, তখন এগুলোর আরো যা গুরুত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই তুমি সেগুলো আবিষ্কার করবা। বাংলাদেশে অনেক মেধা আছে, অনেক সায়েন্টিস্ট আছে, অ্যাকচুয়ালি আমাদের এই বাংলাদেশে এই সায়েন্টিস্টদেরকে হাইলাইট করা হয় না। বাংলাদেশে কাদের হাইলাইট করা হয় জানো? বাংলাদেশে হাইলাইট করা হয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কারা হচ্ছে দুনিয়াতে হচ্ছে যত ভন্ডামি করে বেড়াচ্ছে তাদেরকে হাইলাইট করা হয়। বাংলাদেশে অনেক সায়েন্টিস্ট আছে যাদেরকে হাইলাইট করা হয় না। তোমাদের স্বপ্ন দেখো এরকম বড় কিছু হওয়ার, যে তোমরাও ভবিষ্যতে মাশরুম, তারপর হচ্ছে পেনিসিলিয়াম, ইস্ট, এগুলোর আরো যা গুরুত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না সেগুলো তোমরা আবিষ্কার করবা। সেই পথে আমরা হাঁটছি। সেই পথে হাঁটার জন্য প্রথমে আমরা তার বৈশিষ্ট্যটা জেনে নেই। আজকে প্রথমে জানলাম ছত্রাক বা ফাঞ্জাই অধিকাংশ স্থলে বাস করে, মাটির উপরে থাকে, দেহ এককোষী। এরা এককোষী হতে পারে। গঠন হচ্ছে মাইসিলিয়াম, গ্রিক মাইসিলি থেকে মাইসিলিয়াম এসেছে, অর্থাৎ এরা সরু সুতা বা দড়ির মতো এই অংশ দিয়ে গঠিত। ওদের নিউক্লিয়াস কেমন? ওদের নিউক্লিয়াস সুগঠিত। আমি তোমাদেরকে বারবার বলেছি যে ইউক্যারিওটার মধ্যে যারা থাকবে সবার নিউক্লিয়াস সুগঠিত। প্রোক্যারিওটার মধ্যে ছিল মোনেরা। তোমাদের নিশ্চয়ই মনে আছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী মার্গুলিস জীব জগৎকে দুই ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার আন্ডারে ছিল অনলি মোনেরা। ইউক্যারিওটার আন্ডারে আছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আমি বলতে চাই বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে দুই ভাগে ভাগ করেছিল। প্রোক্যারিওটা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয়। ইউক্যারিওটা প্রকৃত কোষ, নিউক্লিয়াস সুগঠিত। প্রোক্যারিওটার আন্ডারে ছিল মোনেরা, নিউক্লিয়াস সুগঠিত নয়। ইউক্যারিওটার আন্ডারে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, সবার নিউক্লিয়াস সুগঠিত। তাহলে বাবা ইউক্যারিওটার মধ্যে তো ফাঞ্জাই আছে, ফাঞ্জাই রাজ্য যেহেতু ইউক্যারিওটার মধ্যে আছে তাহলে তার নিউক্লিয়াস
সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত মানে ভালো ছেলেমেয়েরা অবশ্যই জানো, যার নিউক্লিয়াসে 4টা অংশ থাকে, মেমব্রেন থাকে, ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন বস্তু, সকল অংশ যার নিউক্লিয়াসে আছে তার নিউক্লিয়াস সুগঠিত। তোমরা জানো গাছের বাইরে কোষ প্রাচীর থাকে, ছত্রাকের বাইরেও কোষ প্রাচীর রয়েছে। ছত্রাকের এই কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত? বিজ্ঞানীরা ছত্রাকের কোষ প্রাচীর নিয়ে গবেষণা করে দেখেছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক একটা বস্তু দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত। তোমরা যারা লাইভে আছো কে পারবা, কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা কাইটিন বস্তুটা কি, কাইটিন কি দিয়ে গঠিত, কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা? কারো জানা থাকলে, যারা হচ্ছে বিজ্ঞানের বইগুলো বেশি করে পড়ো তারা হয়তো পেরে ফেলবা যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কাইটিন কি ধরনের বস্তু? যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের কারো জানা আছে কিনা যে ছত্রাক কি দিয়ে গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর কি বস্তু দিয়ে গঠিত। মরিয়ম বেগম বলেছে কাইটিন প্লাস্টিক দিয়ে গঠিত। ভুল অ্যানসার। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন কি দিয়ে গঠিত? দেখতে পাচ্ছি কেউই আসলে পারছো না বিষয়টা। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন এক ধরনের শর্করা জাতীয় বস্তু। কাইটিন হচ্ছে এক ধরনের শর্করা জাতীয় বস্তু, এক ধরনের শর্করা জাতীয় বস্তু। তোমরা জানো আমাদের খাদ্য উপাদানে শর্করা আছে, প্রোটিন আছে। কাইটিন বহিস্থ আবরণ, সেটা তো সবাই বুঝতে পারছে যে কোষ প্রাচীর বাইরেই থাকে। তোমরা ম্যাট্রিক ক্লাস 8এও পড়েছো কাইটিন, কিন্তু কাইটিন কি জাতীয় বস্তু সেটা তোমরা শিখে আসোনি। আমি গত বছর পর্যন্ত প্রত্যেককেই দেখেছি কেউ না কেউ এইটার অ্যান্সার দিয়ে ফেলতে পারে, তোমরা পারলা না, এটা আমি কষ্ট পেলাম। কাইটিন এক ধরনের শর্করা জাতীয় বস্তু। মনে রাখো আজকের মতো, কাইটিন হচ্ছে শর্করা দিয়ে গঠিত একটা বস্তু যেটা ছত্রাকের কোষ প্রাচীর হিসেবে ব্যবহৃত হয়। এই কাইটিনের বিস্তারিত গঠন নিয়ে ইন্টার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কাইটিন তো অবশ্যই শক্ত আবরণী, তবে কাইটিন কি জাতীয় বস্তু সেটা জিজ্ঞেস করেছিলাম। কাইটিন একটা শর্করা জাতীয় বস্তু, শর্করা দিয়ে গঠিত। এবার ছত্রাকের ভিতরে কি থাকে? আসো ছত্রাকের ভিতরে ঢুকে দেখি আমরা ছত্রাকের ভিতরে আছেটা কি। ছত্রাকের ভিতরে, কোষের ভিতরে ঢুকে দেখেছি ছত্রাকের ভিতরে সকল কোষীয় অঙ্গাণু রয়েছে। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু সব আছে, কিন্তু ছত্রাকের কোষে ক্লোরোপ্লাস্ট নেই। ছত্রাকের দেহে সকল উপাদান থাকলেও ছত্রাকের দেহে ক্লোরোপ্লাস্ট নেই। তোমরা জানো খাদ্য তৈরি করতে গেলে ক্লোরোপ্লাস্ট লাগে। তোমরা সবাই জানো খাদ্য তৈরি করতে গেলে ক্লোরোপ্লাস্ট লাগে। ছত্রাকে যেহেতু খাদ্য তৈরি করার মতো অবস্থা নাই, ওর ক্লোরোপ্লাস্ট নাই বলে ও খাদ্য তৈরি করতে পারে না, তাই ও অন্য যে কোনো বস্তুর উপর থেকে খাদ্যগুলা শুষে নেয়। তাহলে দেখা যায় ছত্রাক হচ্ছে ছত্রাক দেখা যায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তার কারণ হচ্ছে ওর দেহে সকল অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট নাই। ছত্রাক খাবার শুষে নেয়, পুষ্টিগুলো শুষে নেয়, এবং মৃত দেহ থেকে পুষ্টি শুষে নেয় বা পরের দেহ থেকে খাদ্য শুষে নেয়। যেমন একটা পচা কাঠের উপর, একটা মরা পচা কাঠের উপর একটা ছত্রাক জন্মে গেল, একটা ব্যাঙের ছাতা জন্মে গেল, তাহলে মৃত দেহের উপর জন্মেছে বলে মৃতজীবী। আবার আমার তোমার দেহেও ছত্রাক আছে। তোমাদের অনেকের মাথায় খুশকি রয়েছে, তোমাদের মাথায় এই খুশকিগুলো এক ধরনের ছত্রাক। যার মাথায় খুশকি বেশি তার চুল পড়ে বেশি। কেন চুল পড়ছে? কারণ এই খুশকি নামক ছত্রাকগুলো তোমার মাথা থেকে পুষ্টি শুষে নিচ্ছে, চুলের গোড়া দুর্বল করে দিচ্ছে, চুল পড়ে যাচ্ছে। চুলের গোড়া পুষ্টি পাচ্ছে না, পুষ্টি তো সব ওই খুশকি নামক ছত্রাকগুলো খেয়ে ফেলছে। তাই তো ওরা আমার দেহ থেকে পুষ্টি খেয়ে নিচ্ছে বলে ওকে বলা হচ্ছে পরজীবী। কোত্থেকে আসছে এবং আমার পুষ্টি খেয়ে নিচ্ছে? পরজীবী, পরের উপর থেকে জীবন ধারণ করে অথবা মৃতদেহের উপর থেকে জীবন ধারণ করে। তোমরা হঠাৎ করে মণিপুর স্কুল খুলে দিল এবং মণিপুর স্কুলে যেয়ে দেখলাম মণিপুর স্কুলে একটা পাখি মরে পড়ে আছে। মণিপুর স্কুলের কোন একটা কোনায় একটা পাখি মরে পড়ে আছে। তোমরা দেখবা এই মরা পাখিটার উপর কিছু ছত্রাক বা ব্যাঙের ছাতা জন্মে গেছে। মৃতদেহ থেকে পুষ্টি নিচ্ছে বলে মৃতজীবী, এবং ওদের বংশ বিস্তার হয় হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা স্পোর সম্পর্কে ক্লাস 8 এ পড়েছো। এখানে কিম সৃষ্টি থেকে প্রশ্ন এসেছে যে ফুল মাশরুম কি একটা সিঙ্গেল সেল? একটা মাশরুম একটা সিঙ্গেল সেল হতে পারে, আবার অনেকগুলো কোষ মিলে একটা মাশরুম হতে পারে। কিম সৃষ্টি আইডি থেকে একটা প্রশ্ন এসেছে যে মাশরুম পুরোটা কি একটা কোষ কিনা, মানে মাশরুমের এই পুরোটা কি একটা কোষ কিনা? না, এই মাশরুমটা বহুকোষী। এককোষী মাশরুমও আছে, বহুকোষী মাশরুমও আছে। এখন কিম সৃষ্টি আইডি থেকে যে প্রশ্নটা এসেছে
যে পুরো মাশরুমটা কি এককোষী নাকি। এই প্রশ্নের অ্যানসার দিতে গেলে বলতে হবে তোমাদের বইয়ের একটা ইনফরমেশন মানে ফুল দেয়া নাই। যেমন আমাদের বইতে লেখা আছে ছত্রাক এককোষী, ছত্রাক বহুকোষী হতে পারে কিন্তু সেটা আমাদের বইতে লেখা নাই। যেমন এই মাশরুমটা বহুকোষী কিন্তু আমাদের বইতে লেখা ছত্রাক এককোষী। তাহলে একটা নতুন ইনফরমেশন জেনে নিলা যে ছত্রাক এককোষীও হতে পারে আবার বহুকোষীও হতে পারে। তোমরা লাইভে যারা আছো আমাকে কমেন্টস করে জানাও যে স্পোর কি। ছত্রাক হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে, স্পোর কি। এখানে আমাকে কোশ্চেন করেছে আতিয়া পারভিন থেকে যে পাউরুটিতে ইস্ট দেওয়ার কারণে পাউরুটি ফুলে উঠে। এই পাউরুটি ফুলে ওঠার কারণটা কি? পাউরুটি ইস্ট দিলে পাউরুটি কেন ফুলে ওঠে? এই প্রশ্নের অ্যানসার আতিয়া পারভিন তোমাকে আমি বলে দিব চতুর্থ অধ্যায় জীবনী শক্তি চ্যাপ্টারে। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি চ্যাপ্টারে আতিয়া পারভিন তুমি আমাকে এই প্রশ্নটা আরেকবার করবা। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে বড় হতে হবে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়ে চতুর্থ অধ্যায়ে গেলে এতটুকু বড় হলে তুমি এটার অ্যানসার বুঝতে পারবা। কিম সৃষ্টি থেকে বলেছে যে স্পোর হচ্ছে রেণু। রেণু আমি বুঝি না। শিমিন আক্তার বলছে রেণু, ফারিয়া তাসনিম বলছে রেণু, খন্দকার তাসলিমা বলছে রেণু, অনেকেই রেণু বলছে। আসলে তো আমি রেণু বুঝি না, আমি রেণু বুঝি না, আমাকে অন্য কিছু বলতে হবে। আমি তো রেণু বুঝি না। স্পোর মানে রেণু একদম 100% ঠিক আছে, কিন্তু আমি রেণু অর্থ বুঝি না, এটা সমস্যা। সো রেণু বাদ দিয়ে আর কি বলা যায়? এই যে অসাধারণ একটা মেয়ে পেয়েছি, সুবা তারান্নুম আভা, ও বলেছে অনুবীজ। অসাধারণ। আমি যেহেতু রেণু বুঝি না তাই আমাকে বলতে হবে অনুবীজ। তাহলে যারা রেণু বুঝে না তাদের জন্য রয়েছে অনুবীজ। যারা রেণু বুঝে না, স্পোর মানে অনুবীজ। সাধারণত বড় বড় গাছের প্রজনন হয় এরকম বড় বীজের মাধ্যমে। তাহলে এই বীজগুলা হচ্ছে বড় সাইজের, বড় আকৃতি। সাধারণত আম গাছ, কাঁঠাল গাছ, এদের যে বীজ, আম কাঁঠালের যে বীজ, এগুলো বড় বড় আকৃতির বীজ। এগুলোর সাথে স্পোরের পার্থক্য হলো স্পোরে থাকে অনুবীজ বা ক্ষুদ্র বীজ, যেটা চোখে দেখা যায় না। স্পোরের বীজগুলো চোখে দেখা যায় না, কিন্তু দেখা যায় এই বড় আম জাম কাঁঠাল করার বীজগুলো চোখে দেখা যায়। আরেকটা পার্থক্য আমি বলতে চাই, স্পোর হচ্ছে আণুবীক্ষণিক আর হচ্ছে বীজ হচ্ছে খালি চোখে দৃশ্যমান। তাহলে আরেকটা পার্থক্য পেলাম, স্পোর হচ্ছে আণুবীক্ষণিক আর বীজ হচ্ছে খালি চোখে দেখা যায় বা খালি চোখে দৃশ্যমান। এবার আরো একটা পার্থক্য, স্পোর পাওয়া যায় ফানজাই রাজ্যে, স্পোর পাওয়া যায় আর বীজ পাওয়া যায় প্ল্যান্টি রাজ্যের উদ্ভিদে। তাহলে স্পোর পাওয়া যায় ফানজাই রাজ্যে আর বীজ পাওয়া যায় প্ল্যান্টি রাজ্যে। তারপরে আরেকটা পার্থক্য, স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট আর বীজ হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। স্পোর হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট আর বীজ হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। হ্যাপ্লয়েড বা এন ক্রোমোজোম বিশিষ্ট আর ডিপ্লয়েড বা 2n ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে বীজ। তোমরা যারা লাইভে আছো আমাকে কে কমেন্টস করে জানাতে পারবে হ্যাপ্লয়েড মানে কি? লাইভে যারা আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে হ্যাপ্লয়েড কি জিনিস? তোমরা যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারবে হ্যাপ্লয়েড কি জিনিস? এখন দিলরুবা আক্তার বলছে ফুলের মধ্যে কি রেণু থাকে? ফুলে থাকে পরাগ রেণু, ফুলে রেণু থাকে না। ফুলে এই রেণু বা স্পোর থাকে না, ফুলে যেটা থাকে সেটা হচ্ছে পরাগ রেণু। দিলরুবা আক্তার, আমি বলতে চাই হ্যাপ্লয়েড মানে কি? যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারো হ্যাপ্লয়েড মানে কি? যারা লাইভে আছো কে আমাকে কমেন্টস করে জানাতে পারে হ্যাপ্লয়েড মানে কি? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যারা হ্যাপ্লয়েডের বিষয়টা লিখছো তাদের কারো অ্যানসারই সঠিক হচ্ছে না। হ্যাপ্লয়েড মানে এন, সেটা তো আমি লিখে দিয়েছি। এন মানে কি সেটা বলতে হবে। আসলে হ্যাপ্লয়েড মানে আজকে শিখে যাও, হ্যাপ্লয়েড মানে হচ্ছে বিজোড় ক্রোমোজোম। হ্যাপ্লয়েড মানে বিজোড় ক্রোমোজোম যারা সিঙ্গেল অবস্থায় থাকে। আর ডিপ্লয়েড মানে হচ্ছে জোড়া ক্রোমোজোম, অর্থাৎ যারা ডাবল অবস্থায় থাকে। যেমন দেখো এই কোষের মধ্যে ক্রোমোজোম, সবুজ ক্রোমোজোম একা বসে আছে, নীল ক্রোমোজোম একা বসে আছে, কালো ক্রোমোজোম একা বসে আছে। একা একা যেই কোষে থাকে ক্রোমোজোম গুলো তাকে বলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। আর যেই কোষে ঢুকে দেখলাম সবুজ ক্রোমোজোম জোড়া বেঁধে আছে, নীল ক্রোমোজোম জোড়া বেঁধে আছে, কালো ক্রোমোজোম জোড়া বেঁধে আছে, যে কোষে ক্রোমোজোম গুলো জোড়া বেঁধে থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে সবাই আরেকবার মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো বলছি। প্রথমে বললাম ফানজাই রাজ্যের এই জীবগুলো স্থলে থাকে, অধিকাংশই এককোষী। তবে
কিম সৃষ্টি আইডি থেকে একটা প্রশ্ন এসেছিল, আপনি যে মাশরুম এঁকেছেন এটা কি আসলে একটা কোষ? না, এটা বহুকোষী। কিন্তু অর্থাৎ ফাঞ্জাই, তাহলে কি বুঝতে পারছো? ফাঞ্জাই রাজ্যের জীবেরা বহুকোষী হতে পারে, ফাঞ্জাই রাজ্যের জীবেরা বহুকোষী হতে পারে। যেহেতু আমার বইতে লেখা নাই তাই আমি লিখি নাই, যেহেতু আমাদের বইতে লেখা নাই তাই আমি লিখি নাই। ফাঞ্জাই রাজ্যের জীবগুলা এককোষী। ফাঞ্জাই রাজ্যের গঠন হচ্ছে ওরা সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। সরু সুতার মতো এই অংশকে গ্রিক দেশে বলে মাইসেলি, মাইসেলি থেকে মাইসেলিয়াম। তাহলে ফাঞ্জাই রাজ্যের এই জীবগুলা সরু সুতার মতো অংশ বা মাইসেলিয়াম দিয়ে গঠিত। ওদের কোষ প্রাচীর এক ধরনের শর্করা বস্তু দ্বারা গঠিত। ওদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ওদের কোষ প্রাচীর এক ধরনের শর্করা জাতীয় বস্তু কাইটিন দিয়ে গঠিত। ওদের কোষে সকল অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু সব থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকে না বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই অন্য দেহ থেকে পুষ্টি শুষে নেয়। ওরা যদি মৃত দেহ থেকে পুষ্টি শুষে নেয় তখন তাদেরকে বলে মৃতজীবী। আর যদি অন্যদের দেহের উপর পুষ্টি শুষে নেয় অন্যদের দেহ থেকে, তাকে বলে পরজীবী। ওদের বীজ তৈরি হয় না, ওরা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। ওদের বীজ তৈরি হয় না, ওরা স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। এখানে একজন আমাকে কোশ্চেন করেছে যে নিউক্লিয়াসে ক্রোমোজোমে কি থাকে বা ক্রোমাটিন বস্তুতে কি থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন সকল উপাদানই আছে। তোমার ক্রোমোজোমে কি থাকে সেটা অনেক বিস্তারিত বিষয়, প্রত্যেকটা অংশ তোমাকে বলবে না। তোমাকে যে অংশগুলো বলা হচ্ছে বইতে সেগুলো মুখস্থ করো। প্রোটিস্টা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে কি থাকে সেটা বলা আছে, ফাঞ্জাই রাজ্যেরটা আমাদের বইতে বলা নাই। আমি চাইলে তোমাকে বলতে পারবো, কিন্তু প্রয়োজন নাই। এক্সট্রা ইনফরমেশন আমরা না দিয়ে বইয়ের গুলো আগে জানতে চেষ্টা করি। এবার স্পোরের সাথে বীজের কি পার্থক্য? স্পোর পাওয়া যায় ফাঞ্জাই রাজ্যে, আর প্ল্যান্টি রাজ্যে পাওয়া যায় বীজ। স্পোরের আরেকটা নাম হচ্ছে রেণু বা অণুবীজ, আর বীজগুলো হচ্ছে বড় আকৃতির। স্পোর আণুবীক্ষণিক চোখে দেখা যায় না, বীজ হচ্ছে খালি চোখে দৃশ্যমান। স্পোর হচ্ছে ফাঞ্জাই রাজ্যে বংশ বিস্তারের কাজে লাগে। স্পোর ফাঞ্জাই রাজ্যের বংশ বিস্তারের কাজে লাগে, আর বীজ প্ল্যান্টি রাজ্যের বংশ বিস্তারের কাজে লাগে। স্পোরে থাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে কি? যেখানে ক্রোমোজোম বিজোড় অবস্থায় আছে, মানে সিঙ্গেল, একা একা বসে আছে। যেখানে ক্রোমোজোম জোড়া বেঁধে থাকে তাকে বলে ডিপ্লয়েড ক্রোমোজোম। এখানে দেখতে পাচ্ছ ক্রোমোজোম গুলো জোড়া বেঁধে আছে, এগুলাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম। দেখো তোমাদের যাদের মাথায় খুশকি আছে তাদের মাথার থেকে একটা স্পোর এসে তোমার মাথায় পড়লে তোমার মাথায় দেখা যাবে শুরু হয়ে যাবে খুশকি হওয়া। বাসায় আছো, অনেকের মাথার খুশকি চলে গিয়েছে, দেখবা স্কুলে যাওয়া শুরু করেছে, আবার মাথায় খুশকি হওয়া শুরু করেছে। আসলো কোত্থেকে খুশকি? ওই যে তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ওর মাথায় তো খুশকি আছে। ওর খুশকি থেকে যখন স্কুলে ফ্যানটা ছেড়ে দিল, স্কুলে ফ্যান ছাড়ার সাথে সাথে ওই বন্ধুর মাথার থেকে স্পোর, খুশকির স্পোর উড়ে এসে তোমার মাথার চুলে বসলো, হয়ে গেল তোমার মাথায়ও খুশকি। তাহলে এইরকম আণুবীক্ষণিক বীজ দিয়ে ছত্রাকের বংশ বিস্তার হয়। তোমাদের এই অধ্যায় মানে ফাঞ্জাই থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাও। তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি নেক্সট আরো কিছু কথা বলবো। তোমাদের লাইভে যারা আছো, তোমাদের যার যা প্রশ্ন আছে অবশ্যই দ্রুত কমেন্টস করে আমাকে জানাতে হবে। তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি নেক্সট আরো কিছু বিষয়ে বলবো। তাহমিনা সুলতানা বলছে অণুবীজের মধ্যে কি থাকে? অণুবীজের মধ্যে কি থাকে, অণুবীজের গঠন তোমাকে এই লেভেলে শেখানো হবে না। অণুবীজের গঠন সম্পর্কে তুমি কিছুটা জানতে পারবে ইন্টারে, ম্যাক্সিমাম অনার্সে। তুমি এতটুকু জেনে রাখো অণুবীজ দিয়ে ফাঞ্জাই রাজ্যের বংশ বিস্তার হয়। অণুবীজের ভিতরে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোম বীজের অবস্থায় থাকে। এতটুকু তুমি জানো আপাতত। দেখা হচ্ছে পান্না আলম বুঝতে পেরেছে, আব্দুল জব্বার বুঝতে পেরেছে। আফরোজ আহমেদ শিখা প্রশ্ন করেছে যে খুশকি কি আমাদের বডির কোনো ক্ষতি করে কিনা। খুশকি তোমার চুলের গোড়াগুলোকে দুর্বল করে তোমাকে টাক বানাতে সাহায্য করে। আফরোজ আহমেদ শিখা, তোমার মাথার চুলগুলো পরে তোমাকে টাক বানাতে সাহায্য করবে খুশকি, এবং তোমার মাথার পুষ্টিগুলো শুষে নিবে, এবং এভাবে তোমার চুলের কোষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিম সৃষ্টি থেকে বলেছে, যেহেতু আপনি বলছেন ছত্রাক হচ্ছে একটা সিঙ্গেল কোষ হতে পারে, ছত্রাক এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, তাহলে স্পোর যে উৎপন্ন হয়, স্পোর কি একটা সিঙ্গেল কোষ কিনা? অবশ্যই স্পোর একটা সিঙ্গেল কোষ। স্পোর একটা সিঙ্গেল কোষ যেটা নতুন একটা ছত্রাকের প্রজনন করতে পারে, নতুন একটা ছত্রাক তৈরি করতে পারে। স্পোর একটা সিঙ্গেল কোষ যেটা নতুন একটা ছত্রাকের জন্ম দিতে পারে। কিম সৃষ্টি। তাসলিমা তৌরিফ সাবা বলেছে খুশকি কিভাবে দূর করব? খুশকি দূর করার সুন্দর একটা উপায় আছে, সেটা
হচ্ছে খুশকি দূর করার সুন্দর একটা উপায় হচ্ছে রেগুলার শ্যাম্পু ইউজ করবা, কেমিক্যাল বিহীন যে শ্যাম্পু গুলো আছে সেগুলো ইউজ করবা। তারপরে শ্যাম্পু ইউজ করার পরে তোমার মাথাটাকে বাইরে যখন যাবা, স্কুলে বা হচ্ছে রাস্তায় যখন যাবা, মাথাটাকে ঢেকে রাখবা যাতে তোমার বন্ধুর স্পোর্টটা তোমার মাথায় না আসে এবং বাইরে থেকে এসে আবার মাথাটা ধুয়ে ফেলবা। এভাবে রেগুলার প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবা তোমার মাথায় এগুলো চলে যাচ্ছে। আর ভিটামিন ই ক্যাপসুল এর তেল পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। আচ্ছা, দিলরুবা আক্তার প্রশ্ন করেছে যে খুশকির যে স্পোর, এই স্পোর কি মাথায় আসবে, শুধু হাতে পড়তে পারে না? খুশকির স্পোর তোমার মাথায় পড়ে, হাতে পড়ে, সব জায়গায় পড়ে, কিন্তু হাতের পশমগুলো এত ঘন থাকে না বলে সেগুলা আমাদের গোসল করার সময় বা হাত ওয়াশ করার সময়, বডি ওয়াশ করার সময় চলে যায়, কিন্তু মাথাগুলো চুপ করে বসে থাকে, সেখানে বংশ বিস্তার করে। তাহমিনা সুলতানা বলছে খুশকি কি বাতাসে উড়ে? খুশকি বাতাসে উড়ে, খুশকির স্পোরও বাতাসে উড়ে। আচ্ছা, তোমরা দেখা যাচ্ছে অনেকেই বুঝতে পেরেছো। আমি টোটাল অংশটা আরেকবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি আজকে আলোচনা করছি বিজ্ঞানী মার্গুলিসের জীবজগতের শ্রেণীবিন্যাস। মার্গুলিস জীবজগৎকে দুই ভাগে ভাগ করেছে, প্রোক্যারিওট আদি কোষ, ইউক্যারিওট প্রকৃত কোষ। প্রোক্যারিওট রাজ্যে রয়েছে প্রোক্যারিওট সুপার কিংডমে মোনেরা রয়েছে, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আলোচনা করেছি আমরা মোনেরা নিয়ে, আলোচনা করেছি আমরা ইউক্যারিওটার প্রোটিস্টা নিয়ে। আজকে আলোচনা করছি ইউক্যারিওটার ফানজাই নিয়ে। যেহেতু ইউক্যারিওটার মধ্যে আছে সুতরাং তার নিউক্লিয়াস সুগঠিত। আমরা বিজ্ঞানী মার্গুলিসের সুপার কিংডম ইউক্যারিওটার ফানজাই রাজ্য নিয়ে আলোচনা করছি। ফানজাই রাজ্যের অধিকাংশ জীব স্থলে থাকে, মাটির উপরে থাকে, একটা কোষ দিয়ে গঠিত, তবে বহুকোষী ছত্রাক হতে পারে। ছত্রাকের দেহের গঠনে দেখা যায় মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত, তাই ছত্রাকগুলো হচ্ছে মাইসিলিয়াম বা সরু সুতা বা দড়ির মতো অংশ দ্বারা গঠিত। যেহেতু ইউক্যারিওটের মধ্যে আছে নিউক্লিয়াস সুগঠিত, মানে নিউক্লিয়াসের চারটা অংশ, ক্রোমাটিন বস্তু, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম সব রয়েছে। ওদের কোষ প্রাচীরে এক ধরনের শর্করা জাতীয় বস্তু থাকে। কোষ প্রাচীরে শক্ত শর্করা জাতীয় এই বস্তুটার নাম হচ্ছে কাইটিন। তাহলে ওদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বস্তু সব থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকে না বলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই আমাদের দেহ থেকে পুষ্টিগুলো শুষে নেয়, আমাদের দেহ থেকে পুষ্টি শুষে নেয় এবং মৃত দেহ থেকে পুষ্টি শুষে নিতে পারে। যখন মৃত দেহ থেকে পুষ্টি শুষে নেয় তখন তাকে মৃতজীবী, আর যখন জীবিত দেহ থেকে পুষ্টি শুষে নেয় তখন তাকে পরজীবী। যেমন তোমার মাথায় খুশকি আছে, তুমি একটা জীবিত দেহ, তোমার দেহে ছত্রাককে বলে পরজীবী। আর তোমার স্কুলে যে পাখিটা মারা গেছে তার উপর যে ছত্রাক হয়েছে, সেই মরা দেহে জন্মেছে বলে মৃতজীবী। তাহলে ছত্রাক জীবিত দেহ থেকে পুষ্টি খেতে পারে, মরা দেহ থেকে পুষ্টি খেতে পারে। জীবিত দেহ থেকে পুষ্টি খেলে তাকে বলে পরজীবী, আর মৃত দেহ থেকে পুষ্টি খেলে বলে মৃতজীবী। ছত্রাক বংশ বিস্তার করবে কেমনে? ছত্রাক বংশ বিস্তার করে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। স্পোরের সাথে আমরা মিল খুঁজে পাই প্ল্যান্টিরাজের বীজের। স্পোরগুলোর নাম হচ্ছে রেণু বা অনুবীজ, আর বীজ হচ্ছে বড় আকৃতির বীজ। স্পোরগুলো আণুবীক্ষণিক, চোখে দেখা যায় না। চোখে দেখা গেলে কি, তোমার সেই বন্ধুর পাশে তুমি বসতা যার মাথায় খুশকি রয়েছে, ওর স্পোর তো আণুবীক্ষণিক, চোখে দেখা যায় না, উড়ে এসে তোমার মাথায় বসে, আণুবীক্ষণিক। আর বীজগুলো হচ্ছে বড় আম, জাম, কাঁঠাল, কলা, চোখে দেখা যায়। ফানজাই রাজ্যের বংশ বিস্তার হয় স্পোর দিয়ে, আর হচ্ছে প্ল্যান্টি রাজ্যের বংশ বিস্তার হয় বীজ দিয়ে। স্পোরের ভিতরে, স্পোর যে কোষ, স্পোরের কোষের ভিতরে ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড বা বিজোড় সিঙ্গেল অবস্থায় বসে থাকে। আর আম, জাম, কাঁঠাল, কলা, লিচু এই বীজগুলোর ভিতরে ডিপ্লয়েড বা জোড়া ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে থাকে। তাহলে হ্যাপ্লয়েড তো আজকে বুঝেছো যে যেখানে ক্রোমোজোমগুলো একা একা থাকে, সিঙ্গেল থাকে, সেগুলোকে বলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। আর যেখানে ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে থাকে সেটাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম। তাহলে তুমি মণিপুর স্কুলে যখন ফেব্রুয়ারি মাসে যাওয়া শুরু করলা, দেখলা কিছু মেয়ে, কিছু ছেলে একা একা বসে আছে। যে সকল ছেলে মেয়েরা একা একা বসে আছে তাদেরকে তোমরা বলবা ওরা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা। আর কিছু মেয়ে দেখবা ওরা বান্ধবী ছাড়া চলতেই পারে না, দুইটা মেয়ে একত্রে চলে, ওইখানে দুইটা মেয়ে একত্রে, ওইখানে দুইটা মেয়ে একত্রে, তুমি বলবা ওরা জোড়া বেঁধে আছে, ওরা ডিপ্লয়েড অবস্থা। তাহলে একা থাকলে হ্যাপ্লয়েড অবস্থা, ক্রোমোজোমগুলো একা একা থাকলে হ্যাপ্লয়েড অবস্থা, ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে থাকলে ডিপ্লয়েড অবস্থা। স্পোর আর বীজের পার্থক্য বললাম। ফানজাই রাজ্যের উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ইস্ট তোমরা হচ্ছে জানো যে পাউরুটি ফুলাতে আমরা ইস্ট ব্যবহার করি। পেনিসিলিয়াম একটা ছত্রাক, মাশরুম বা এগারিকাস একটা ছত্রাক। মাশরুমের বৈজ্ঞানিক নাম এগারিকাস, নিচে দাগ দিতে হবে। আমি খুব কষ্ট পেয়েছি, তোমরা ম্যাক্সিমাম যারা বাড়ির কাজ করেছো তাদের অধিকাংশকে আমি দেখেছি অ্যামিবার নিচে দাগ দাও নাই, নস্টকের নিচে দাগ দাও নাই, অথচ আমার লেকচারে আমি অবশ্যই দাগ দিয়েছিলাম, তোমরা দাগ দাও নাই। এটা একটা কষ্টকর বিষয়, তোমরা ফলো করো আমি কি করছি।
এগুলা বৈজ্ঞানিক নাম, নিচে দাগ দিতে হবে। সায়েন্টিফিক নেমের দুইটা অংশ থাকে, এখানে একটা অংশ দেওয়া হয়েছে, তারপরেও দাগ দিতে হবে। হোমো স্যাপিয়ান সায়েন্টিফিক নেম দুইটা অংশ, দুইটা নিচে দাগ দিতে হয়। এখানে সায়েন্টিফিক নেমের একটা অংশ লিখেছে তোমরা ছোট বলে, তাই একটা অংশ নিচেই দাগ দিতে হবে। মাশরুম এঁকেছি, মাশরুমের বৈজ্ঞানিক নাম এগারিকাস, নিচে দাগ দিতে হবে। মাশরুমে এইরকম শাখা প্রশাখা বিশিষ্ট দড়ির মতো সুতার মতো অংশকে বলে মাইসিলিয়াম। আমরা পেনিসিলিয়াম নামক আরেকটা ছত্রাকে, নিচে দাগ দিতে হবে বৈজ্ঞানিক নাম। এখানেও দেখতে পাচ্ছি দড়ির মতো বা সুতার মতো অংশ মাইসিলিয়াম, আর হচ্ছে এরকম ছোট ছোট আণুবীক্ষণিক বীজ রয়েছে যেটা চোখে দেখা যায় না। আচ্ছা, সুবাতারান মাভা বলেছে খুশকি বা স্পোর কি শুধু উড়ে এসেই মাথায় পড়ে নাকি আপনা আপনি জন্মাতে পারে? হ্যাঁ, স্পোর আপনা আপনি জন্মাতে পারে যদি কেউ গোসল না করে, মাথা পরিষ্কার না করে, মাথায় ময়লা জমতে জমতে এক সময় তার মাথায় স্পোর সৃষ্টি হতে পারে, বা হচ্ছে এই তার মাথায় ছত্রাক সৃষ্টি হতে পারে। সিনথিয়া সাবা বলেছে মারা গেলে তো পুষ্টি সরবরাহ আর হয় না, যে মারা যায় তার দেহের পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়, কিন্তু তার দেহের চামড়া, তার দেহের মাংস, সেগুলোতে কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো ছত্রাক খেতে পারে। এই যে কিম সৃষ্টি লিখে দিয়েছে আমাদের দেহের পচা অংশগুলো ওদের জন্য পুষ্টি। আমাদের মারা গেলে আমার পুষ্টি বন্ধ হয়ে যাবে, আমি মারা গেলে আমার দেহের পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যাবে, কিন্তু ছত্রাক আমার দেহ থেকে পুষ্টিগুলো খেয়ে নিতে পারবে। তখন আলোচনা করছিলাম ফানজাই রাজ্য নিয়ে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আলোচনা আজকের মতো শেষ করে দিতে চাই। ইউক্যারিওটা সুপার কিংডমের কিংডম 3 ফানজাই রাজ্য নিয়ে আলোচনা করছি। স্থলে থাকে এককোষী বিশিষ্ট, বহুকোষী হতে পারে, মাইসিলিয়াম বা সরু সুতা দিয়ে গঠিত, নিউক্লিয়াস সুগঠিত মানে উন্নত নিউক্লিয়াস থাকে, কোষ প্রাচীরে কাইটিন থাকে, এক ধরনের শর্করা জাতীয় বস্তু, কোষে সকল অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না, খাবার শুষে নেয়। মৃতজীবী বা পরজীবী দুই ধরনের হতে পারে, পরজীবী মানে পরের দেহ থেকে পুষ্টি শুষে নেয়, মৃতজীবী মানে মৃত দেহ থেকে পুষ্টি শুষে নেয়, বংশ বিস্তার করে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। স্পোর হচ্ছে অণুবীজ, আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না, এবং স্পোর দিয়ে ফানজাইরাজের বংশ বিস্তার হয়। স্পোরের ভিতরে থাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ফানজাইরাজের উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। পেনিসিলিয়াম, মাশরুম এই দুইটা হচ্ছে চিত্র আঁকতে হবে। মাইসিলিয়াম বা সরু সুতা দ্বারা হচ্ছে মাশরুমের দেহ গঠিত, আমরা দেখতে পাচ্ছি। পেনিসিলিয়ামের দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত, যার মাথায় মাথায় স্পোর রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না গ্রুপে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। আজকের মতো বিদায় নিতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।